এটা বলে সুরেশ ঘরের ভিতর যায় এবং কিছু সময় পর প্রিয়া আর পার্বতীর ভাগের সব জায়গার কাগজ পার্বতীর হাতে তুলে দেয়। তাহলে এটাই ঠিক হলো, বাড়ির জমি আমাদের কাছেই থাকবে, বাকি প্রিয়ার জমির অংশটাও পার্বতীকে দেওয়া হলো। এখন আমরা যতদিন সম্ভব এই বাড়িতেই থাকব। পার্বতীর মনে এই সিদ্ধান্ত পছন্দ না হলেও প্রিয়ার অনড় অবস্থান আর মা বাবার সিদ্ধান্তের আগে সে আর কিছু বলতে পারল না। ঠিক আছে বাবা, যেমন আপনার ইচ্ছে, এখন আমরা আসছি। আরে পার্বতী, একটু দাঁড়া না, এত তাড়া কিসের? আমাদের কাছে তো আর রোজ রোজ আসিস না তোরা। একটু সময় এই বুড়ো মা বাবার কাছেও বস, দুটো কথা বল। তুই কি শুধু জমির জন্যেই এসেছিলি? না মা, আমাদের যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। জয়ও হয়তো স্কুল থেকে চলে এসেছে। এই কথা বলে পার্বতী আর বিমল তাদের মা বাবার কথার কোনো মান না রেখে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু আকাশ আর প্রিয়া কিছুক্ষণ তাদের মা বাবার কাছে থাকল এবং সবাই ঘরের ভেতরে গেল। সেই দিন রাতের বেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওগো, দেখছো, এখানে পৌঁছাতে আমাদের কত খাটুনিই না খাটতে হলো। প্রিয়াকেও রাজি করালাম, মা বাবার মুখ থেকেও কথা বের করলাম, কিন্তু তাও দেখো, বাড়িটা কিন্তু ওরা ছাড়লই না। হ্যাঁ, এটাই তো আমাকে ভাবাচ্ছে। ক্ষেতের জমি তো পেয়ে গেছি, কিন্তু ঘর ঘর ছাড়া এসব ক্ষেতের জমির মূল্যহীন। গ্রামের সম্মান তো তখনই পাবো যখন লোকে বলবে, আরে দেখো এর কাছে কত সম্পত্তি, দুটো ঘরও আছে। আর না হলে ক্ষেত তো বহু দূরের জমি, এসব কে চিনবে? পার্বতী দীর্ঘশ্বাস ফেলে আর রাগে তার মুখ থমথম করতে থাকে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো গো। বাবা মা প্রিয়ার পক্ষে কথা বলেছেন। ওরা চায় না যে আমি পুরোপুরি আমার নিজের পায়ে দাঁড়াই। সব সময় প্রিয়াই ওদের প্রিয় মেয়ে ছিল। তাহলে এখন কি ভেবেছ? এভাবেই বসে থাকবে? অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক এখনো বাকি। যতদিন না বাড়ি আর বাকি জমি পুরোপুরি আমাদের নামে হচ্ছে, ততদিন শান্তি কিভাবে মিলবে? মনে হচ্ছে এবার আমাকেই কিছু করতে হবে। আমি হয়তো কাল আবারও তোমার বাবা মায়ের বাড়ি যাব। পার্বতীর চোখে লোভ আর হতাশা দুটোই স্পষ্ট ফুটে উঠছিল। এদিকে প্রিয়া আর আকাশও এই বিষয়ে কথা বলছিল। ওগো, আজ আমি দিদির চোখে বাবা মায়ের জমির জন্য এক আলাদা লোভ দেখেছি। প্রথমে ও এরকম ছিল না। বাবা মায়ের কাছে তো ও সবসময় প্রিয় ছিল, তাদেরকে অনেক ভালোবাসতো। কিন্তু আজ দিদির নজর তো শুধু জমির দিকেই ছিল। হ্যাঁ প্রিয়া, আমিও দেখলাম প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্য আছে। সাহায্য করা ঠিক আছে, কিন্তু ওনারা যদি এভাবে সবকিছু কেড়ে নিতে থাকে তবে তো সমস্যা তৈরি হতে পারে। আমি ভেবেছিলাম পার্বতী দিদি সত্যিই সমস্যায় আছেন আর ওনার আমাদের চেয়ে টাকার বেশি দরকার, কিন্তু আজ ওনার ব্যবহারে প্রয়োজন কম, লোভ বেশি দেখা যাচ্ছিল। কিন্তু ওগো, একটা কথা এটাও যে উনি আমার দিদি, লোভী হোক না কেন, যদি এতে ওনার সংসারটা বাঁচে, ওনার জীবন শুধরে যায়, তবে এতে আমি কেন বাধা দেব? মা বাবাও দিদির এই অবস্থা দেখে খুব কষ্টে আছেন। প্রশ্ন এটা নয় যে দিদির জীবন শুধরে যাক, প্রশ্ন হলো ওনাদের এই লোভে যদি তুমি মা বাবার বাড়িটাও হারিয়ে ফেলো, তবে ভবিষ্যতে পস্তাতে হবে। দেখো, আজ যে ব্যাপারটা শান্ত মনে হচ্ছে, কাল সেটাই তুফান হয়ে উঠতে পারে। আর তুমি এটা ভেবো না যে আমার মা বাবার বাড়ির ওপর লোভ আছে। আমি শুধু তোমার আর তোমার মা বাবার কথা ভেবে চিন্তা করছি। প্রিয়া চুপ হয়ে গেল। স্বামীর মনে নিজের এবং নিজের বাবা মায়ের জন্য এই চিন্তা দেখে তার মন খুশিতে ভরে উঠল। পরের দিন সকালে বিমল একাই পার্বতী আর প্রিয়ার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। ঘরের ভেতরে বিমল আর সুরেশ কথা বলছিল। বাবা, আপনি যা করেছেন খুব ভালো করেছেন। এবার পার্বতী শান্তি পাবে। ক্ষেত পেয়ে তার মনটাও হালকা হয়েছে।
কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। কি কথা বাবা? আপনারা তো বুড়ো হয়ে যাচ্ছেন, মাও খুব ক্লান্ত হয়ে পড়েন। এই বুড়ো বয়সে আপনারা একা একা কিভাবে থাকবেন? কখনো যদি শরীর বেশি খারাপ হয় তবে কে দেখবে? আমার বলার মানে হলো, এই বাড়িটা যদি আমাদের কাছে থাকতো তবে আপনাদের সেবা করা আমাদের জন্য আরো সহজ হতো। বিমলের এই লোভ দেখে সুরেশের অনেক রাগ হল, আর সুরেশ গম্ভীর সুরে বলল, বিমল বাবা, সেবার সম্পর্ক বাড়ির সাথে নয়, মনের সাথে হয়। যদি তুমি আর পার্বতী সত্যি মন থেকে আমাদের সেবা করতে চাও, তবে বাড়ি নিজের নামে না করেও করতে পারো। আর যদি উদ্দেশ্য সেবা করা না হয়, তবে পুরো রাজপ্রাসাদও বেকার। বিমল চুপ হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে সে রাগে ফুঁসছিল। ঠিক আছে বাবা, তাহলে এভাবেই পড়ে থাকুন। আমরা তো দূর, কেউই আপনাদের দেখতে আসবে না এখানে। এই যে বাড়ি না ছাড়ার জেদ ধরে বসে আছেন না, একদিন এটাই আপনাদের ডুবিয়ে ছাড়বে। শোনো বাবা, তুমি এই বাড়ির জামাই, তাই তোমার সম্পর্কের খাতির করছি। ভালো হবে যদি তুমি আমার আর কিছু বলার আগেই এখান থেকে চলে যাও। আর যদি কথা হয় আমাদের একা বেঁচে থাকার, সেটা আমরা দেখে নেব। কিন্তু তোমরা এখন যে পথ চলছো না, খুব শিগগিরই তোমরা এর পরিণাম টের পাবে। বিমলের সুরেশের কথা শুনে আরও রাগ হয়, আর সে রাগে সেখান থেকে চলে যায়। রাতের বেলা পার্বতী আর বিমল রান্নাঘরে একে অপরের সাথে কথা বলছিল। না না, এভাবে চলবে না। যতক্ষণ না বাবা মায়ের ঘরের জমি আমাদের নামে হচ্ছে, ততক্ষণ আমি শান্তির নিঃশ্বাস নেব না। আর আজ বাবা তোমাকে যেসব কথা শুনিয়েছে, মনে হচ্ছে না এত সহজে ওই ঘর আর জমি আমরা আমাদের নামে করতে পারবো। তাহলে তৈরি হয়ে যাও, কাল থেকে আবারও ওদেরকে আমাদের কথার জালে ফাঁসাতে হবে। প্রিয়াকে আবারও বোঝাও, আর বাবা মাকেও বিশ্বাস করাও যে তোমার কাছে থাকলেই তারা সুরক্ষিত থাকবে। আস্তে আস্তে বাড়িটাও আমাদের নামে করিয়ে নেব। দুজনে একে অপরের দিকে তাকালো এবং তাদের মুখে একটি বিপজ্জনক হাসি ফুটে উঠল। এর মধ্যে কিছুদিন কেটে গেল। সুরেশ আর মালতীর ওপর বয়স এখন ভারী হয়ে উঠেছিল। ছোটখাটো কাজ করতে গেলেও তারা হাঁপিয়ে উঠতেন। ঘরের ভেতর দুজন বসে বসে নিজেদের অবস্থা নিয়ে ভাবছিলেন। ওগো, দেখছো তো, শরীর এখন একদম জবাব দিয়ে দিয়েছে। আগে তো সকাল সকাল পুরো উঠোন পরিষ্কার করে দিতাম, গরু বাছুরকে খড় দিতাম, তারপর খাবারও রান্না করে নিতাম। কিন্তু এখন একটুখানি কাজ করলেই দম আটকে আসে, হাত পা কাঁপতে থাকে। ভাবছি কতদিন এভাবে আমরা দুজন একা একা টানবো এই সংসারটাকে। হ্যাঁ মালতী, তুমি ঠিকই বলছো। এই বুড়ো বয়স এখন আমাদের ওপর ভারী হয়ে পড়েছে। চোখেও ঝাপসা দেখি, কানেও কম শুনি। তার উপর ক্ষেতের কাজ, ঘরের বোঝা সব মাথায় চেপে আছে। মন তো বলে যদি একটা ছেলে থাকতো তবে তাকে সব বুঝিয়ে দিতাম, কিন্তু আমাদের কপালে তো শুধুই মেয়েরাই লেখা ছিল। মেয়েরা কি ছেলেদের চেয়ে কোনো অংশে কম নাকি গো? কিন্তু একটা তফাৎ তো থাকেই, মেয়েরা বাপের বাড়ি আগলে রাখতে চাইলেও বেশি দিন পারে না, নিজেদের সংসারের সাথে জড়িয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু এই বুড়ো বয়সে কোনো মেয়ে যদি তার বাবা মাকে আশ্রয় দেয়, তবে সেই মেয়ের চেয়ে বড় আর কেউ হতে পারে না। ঠিকই বলেছ তুমি। এখন প্রশ্ন হলো, আমরা কার কাছে যাব? পার্বতীর কাছে? ও তো সেদিনই পরিষ্কার বলে দিয়েছে যে বাড়ি জমি ছাড়া আমাদের ওর কাছে থাকা মুশকিল। ও বেশি দিন আমাদেরকে ওর বাড়িতে রাখতে পারবে না। আর সত্যি বলতে, ওর মুখ থেকে ওসব কথা শুনে আমার বুকটাই ভেঙে গিয়েছিল। নিজের বাবা মায়ের সাথে কেউ এমন শর্ত দেয় কি করে? হ্যাঁ,
সেদিন ওর গলার সুরটা আমাকেও খুব কষ্ট দিয়েছে, যেন আমরা কোনো বোঝা। সত্যি বলতে আমাদের ওখানে যাওয়াই উচিত নয়। সন্তান যদি নিজের বাবা মাকে জমি জায়গার সাথে তুলনা করে দেখে, তবে সেখানে সম্মান থাকে না, থাকে শুধু অসহায়ত্ব। তাহলে প্রিয়ার কাছেই যেতে হবে। আকাশ যদিও সাধারণ চাষি, কিন্তু পরিশ্রমী আর খুব সহজ সরল ছেলে। প্রিয়াও চুপচাপ নিজের সংসার সামলায়, আর আমার পুরো বিশ্বাস ও আমাদের বুকে টেনে নিবে। ওখানে আমাদের বোঝা নয়, বরং বরকত মনে করা হবে। হ্যাঁ, প্রিয়া সবসময় চুপচাপ আমাদের খেয়াল রেখে এসেছে। ও কখনো কোনো অভিযোগ করেনি, কখনো আমাদের কাছে কিছু চায়নি। ওর মনটা খুব পরিষ্কার। আমিও এটাই চাই, যে আমাদের বাকি জীবনটা ওর কাছেই কাটাই। অন্তত ওখানে শান্তিতে দুটো নিঃশ্বাস নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই ঠিক হলো। কাল সকালে আমরা প্রিয়ার বাড়ি যাব। এখন আমাদের বাকি জীবনটা ওদের ওপর ভরসা করেই কাটাতে হবে। তবে মাঝে মাঝে আমাদের স্মৃতিতে ঘেরা এই বাড়িটাকেও দেখতে আসতে হবে। পরের দিন প্রিয়ার বাড়ি। সকাল সকাল সুরেশ আর মালতী নিজেদের প্রয়োজনের কিছু জিনিসপত্র নিয়ে প্রিয়ার বাড়িতে আসে। দুজনে প্রিয়ার ঘরের দরজায় দাঁড়িয়েছিল, আর প্রিয়াও তাদেরকে ভালোবাসার সাথে গ্রহণ করে নেয়। আরে মা, বাবা, আপনারা দুজন এসো না, এতদিন ধরে তোমাদেরই অপেক্ষায় ছিলাম। এসো, ভেতরে এসো। এটা বলে প্রিয়া তার বাবা মাকে ভিতরে নিয়ে যায়। মারে, একা একা আর থাকতে পারছি না, শরীর জবাব দিয়ে দিয়েছে। ভাবলাম তোর কাছে এসে যদি থাকি, তোর স্নেহ আর যত্নে হয়তো এই বুড়ো বয়সটা পার করা একটু সহজ হবে। কিন্তু মা, তোর কোনো আপত্তি নেই তো? হ্যাঁ মা, এখন তুই আমাদের দুনিয়া, বাকি কোথাও আর মন বসে না। আমরা তোর আর আকাশের সাথেই থাকতে চাই, যদি তোর সম্মতি থাকে। এ কথা শুনে প্রিয়ার চোখে জল চলে আসে। সে তক্ষুনি খুশিতে তার মা বাবাকে বলে, মা, বাবা, এটা তো আমার জন্য উপরওয়ালার দেওয়া সবচেয়ে বড় উপহার। আমি তো সবসময় চাইতাম তোমাদেরকে আমার কাছে এনে রাখতে, কিন্তু মুখে বলতে পারতাম না। আজ তোমরা নিজেই চলে এলে, এর চেয়ে বড় খুশি আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। এর মধ্যে আকাশও সকালের কাছ থেকে একটু জিরিয়ে নিতে ক্ষেত থেকে বাড়ি ফিরে। সুরেশ আর বালতিকে দেখে তার মুখে খুশির ঝিলিক দেখা যায়, এবং সে সরাসরি বলে, আরে বাবা মা, আপনারা আমাদের বাড়ি এসেছেন, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য। এখন আপনারা এখানেই থাকবেন, তাহলে ঘরে আরও প্রাণ ফিরে আসবে। চিন্তা করবেন না, আপনাদের সেবা করা আমাদের শুধু কর্তব্যই নয়, এটা আমাদের দায়িত্ব। এসব কথা বলে সবাই খুব খুশিতে থাকতে শুরু করে। কিছুদিন পর পার্বতীর বাড়ি। পার্বতী আর বিমল ঘরে বসেছিল। পার্বতী তার বাবা মার প্রিয়ার বাড়িতে গিয়ে থাকার কথা জানতে পারে, এবং এতে সে রাগে ফুঁসতে থাকে। ওগো, দেখছো তুমি, মা বাবা তো গিয়ে প্রিয়ার বাড়িতে থাকতে শুরু করলো। এখন তো গ্রামের সবাই বলবে প্রিয়াই ওদের আসল মেয়ে, ওই মা বাবার সেবা করছে। আর আমরা যেন পর হয়ে গেলাম। এসব আমি একদম সহ্য করতে পারছি না। এতে চমকে যাওয়ার কি আছে? আমরা দুজনেই তো সেদিন পরিষ্কার বলে দিয়েছিলাম যে বাড়ি ছাড়া, জমি ছাড়া আমাদের ঘরে ওনাদের থাকাটা সম্ভব না। এখন দেখো, আমাদের কথাই আমাদের উপর ভারী হয়ে পড়ল। মা বাবা তো সবসময় সেখানেই থাকবে যেখানে ওনারা খাঁটি ভালোবাসা পাবে। এটাই তো, আমরা কি কোনো ভুল বলেছি? আরে প্রিয়ার তো এমনিতেও জমিরও দরকার নেই, ঘরেরও দরকার নেই। আর এখন বাবা মাও বুড়ো হয়ে যাচ্ছে, কাউকে না কাউকে তো এই ঘর সামলাতে হবে নাকি? কিন্তু না, ওনারা আমাদের লোভী ভাবলো আর গিয়ে প্রিয়ার বাড়িতে থাকতে শুরু করলো। আমাদের সাথে থাকলে আমরা কি ওনাদের ভালোবাসায় রাখতাম না? তুমি ঠিক বলছো।
আমার মনে হয় প্রিয়াও ভালো সাজার নাটক করছে, যাতে সমাজে ভালো সেজে তোমার বাবা মায়ের কাছ থেকে বাড়ি আর বাড়ির জমি হাতিয়ে নিতে পারে। তুমি চুপ করে বসে থেকো না। যদি প্রিয়ার সাথে সমানে সমানে লড়তে হয়, তবে ওর কাছে যাও আর কথা বলো। বলো যে মা বাবার কাছে যা কিছু বেঁচে আছে তাও ভাগ করতে হবে, তুমিও ওনাদের খেয়াল রাখবে। পার্বতী কিছুক্ষণ ভাবে। তার মুখে প্রথমে দ্বিধা থাকলেও ধীরে ধীরে তা কঠোর হয়ে ওঠে। সে উঠে ঘর থেকে বেরিয়ে পড়ে। তার পা প্রিয়ার বাড়ির দিকে এগোতে থাকে। মুখে এখন এক নতুন জেদ আর সংঘাতের ভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর প্রিয়ার বাড়ির দরজায় পার্বতী এসে দাঁড়ায়। ভিতর থেকে হাসি আর আপনত্বের আওয়াজ আসছিল। পার্বতী বাইরে দরজায় দাঁড়িয়ে দেখতে পায় যে মা বাবা প্রিয়া আর আকাশের সাথে বসে হাসি মজা করছে। প্রিয়া সবাইকে চা খেতে দিয়েছে। সবার মুখে এক অদ্ভুত শান্তি। পার্বতীর চোখ বড় বড় হয়ে যায়, যেন তাকে কেউ ধোঁকা দিয়েছে। মা, দেখো না, বাবা আবার সেই পুরনো কথা তুলছেন। বলছেন যৌবনে কিভাবে গরুর গাড়ি চড়াতেন আর গ্রামের সবাই ওনার প্রশংসা করত। আরে সেই সময়টাই আলাদা ছিল, পরিশ্রমও ছিল, মজাও ছিল। আর এখন দেখো, এই বুড়ো বয়স, ওপরওয়ালার কাছে শুকুরিয়া যে তোমাদের মতো সন্তান দিয়েছেন। হ্যাঁ মা, তুই আমাদের তোর ঘরে ডেকে শুধু তোর ঘরেই নয়, নিজের মনে জায়গা দিয়েছিস। তোর জন্য এই বুড়ো বয়সটা আর বোঝা মনে হয় না। এ কথা শুনে পার্বতী আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না। সে সরাসরি রাগে সোজা ভেতরে চলে গেল এবং তাকে দেখে সবাই চমকে উঠল। বাহ, তাহলে এখানেই থাকার জায়গা পেয়ে গেলে তোমরা, প্রিয়ার বাড়ি। আর তোমাদের তো একবারও এই খেয়াল হলো না যে তোমাদের আরও একটা মেয়ে আছে। আমি কি পর হয়ে গেছি? প্রিয়া হঠাৎ পার্বতীর মুখ থেকে এসব শুনে ঘাবড়ে যায়। মালতী আর সুরেশ অবাক হয়ে পার্বতীকে দেখে। দিদি, এসব কি বলছো তুমি? মা বাবা এখানে জোর করে আসেনি, বরং ওনাদের ইচ্ছাতেই ওনারা এখানে আছেন। আমি তো সবসময় এটাই চেয়েছি, ওনারা যেখানে থাকুক খুশি থাকুক, শুধু ওনাদের যেন কোনো কষ্ট না হয়। হ্যাঁ জানি, আমি খুব মহৎ আর সহজ সরল সাজার ভান করতে তোর কোনো জবাব নেই প্রিয়া। কিন্তু আমি বোকা নই, সব বুঝি। মা বাবা তোর ঘরে থাকবে, তারপর ধীরে ধীরে তুই বলবি তুই ওনাদের আসল সেবা করেছিস, আর তারপর পুরো বাড়ির ওপর তোর অধিকার হয়ে যাবে। পার্বতী, এসব কি বলছিস তুই? আমরা তোর মা বাবা, আমাদের সাথে জায়গা জমি নয়, তোরা থাকবি, আর তুই আমাদের সন্দেহের চোখে দেখছিস? মারে, তুই তো বলেছিলি তোর ঘরে অভাব, পরিস্থিতি ঠিক নেই। আমরা কিভাবে বোঝা হয়ে তোর ওখানে থাকতাম, তাই এখানে চলে এসেছি। এতে তুই কিসের ষড়যন্ত্র দেখছিস? তোর জন্য কি আমাদের ভালোবাসা প্রিয়ার চেয়ে কম? দিদি, মা বাবা আমার বাড়িতে এই জন্য থাকছেন কারণ আমি ওনাদের বলেছি যে তোমার বাড়িতে তুমি একাই অনেক পরিশ্রম করো, তার উপর তোমার কাঁধে জয়ের দায়িত্বও আছে। তুমি বড্ড ক্লান্ত হয়ে যাও। কিন্তু আমি কখনো ওনাদের বাড়ির ওপর নজর দিইনি। আমার কাছে ওনাদের আশীর্বাদই সবচেয়ে বড় সম্পদ। থাম প্রিয়া, নাটক করিস না। তুই বলবি তোর শুধু আশীর্বাদই চাই, কিন্তু আমি জানি তোর আসল উদ্দেশ্য জমির ওপর। কাল যখন মা বাবার বাড়ির জমির কথা উঠবে, তখন সবাই বলবে প্রিয়াই মা বাবার সেবা করেছিল, আর তখন পুরো অধিকার তুই পেয়ে যাবি। দিদি, আমার কোনো অধিকারের দরকার নেই। যদি মা বাবা চায় সবকিছু তোমাকেই দিয়ে দিক। আমি শুধু চাই তাদের এই বুড়ো বয়সটা একটু শান্তিতে কাটুক। চুপ কর প্রিয়া, অনেক দেখেছি তোর এই অসহায়ের নাটক। সত্যি তো এটাই যে তুই মা বাবাকে নিজের দলে টেনে আমাদের পর করে দিতে চাস, আর ওরা হয়তো তোর পক্ষ নিয়েছে। এ কথা বলে পার্বতী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে প্রিয়া সেখানে কাঁদতে লাগল। মালতীও তাদের মধ্যেকার ঝগড়া দেখে খুব কষ্ট পেল, আর সুরেশ লজ্জায় মাথা নিচু করে নিলেন। সেই দিন রাতের বেলা পার্বতীর বাড়ি।
পার্বতী রাগে রান্নাঘরে বসে আছে, রাতের খাবারেরও কোনো ব্যবস্থা করেনি। তখনই বিমল তার কাছে আসে। আরে কি হলো? তুমি তো এমন ভাবে বসে আছো যেন কোনো যুদ্ধ হেরে এসেছো। কেন এমন মুখ ফুলিয়ে আছো? রাতের খাবারও রান্না করনি, জয়ও তো ক্ষুধার্ত থাকবে, কিছু তো ব্যবস্থা করো। আরে সব সময় শুধু খাবার খাবার করো। এদিকে আমার মাথার উপর চিন্তার পাহাড় ভেঙে পড়েছে। আজ আমি নিজের চোখে দেখে এলাম মা বাবা প্রিয়ার ঘরে বসে আছে, যেন ওই ওদেরই আসল মেয়ে। আর প্রিয়া খুব নিষ্পাপ সেজে বলছিল যে তার নাকি কিছুই চায় না, কিন্তু ও আসলে আমাদের সাথে ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র? আরে কি দেখে এসেছো পরিষ্কার করে বলো না। এটাই যে মা বাবা এখন প্রিয়াকেই ঘরের জমি দিতে চায়। আর এই জন্যই তো ওরা ওর ঘরে থাকতে শুরু করেছে, যাতে কাল বলতে পারে যে প্রিয়াই ওদেরকে সেবা করেছে, ওই আসল উত্তরাধিকারী। আর প্রিয়া অত চালাক মহিলা, নিজেকে সহজ সরল দেখিয়ে সবকিছু হাতিয়ে নিতে চায়। যদি এমনটাই হয় তবে তুমি একদম ঠিক ভাবছো। এখন থেকেই পদক্ষেপ না নিলে কাল সব কিছু প্রিয়ার নামে হয়ে যাবে। কিন্তু আমরা আর কি বা করতে পারি? এমনিতেও প্রিয়ার ভাগের জমিও তো আমাদেরই দিয়ে দেওয়া হয়েছে। আর ওনারা বাড়ির জমি প্রিয়াকে দিতে চেয়েছিলেন, তখন প্রিয়া সেটা নিতে মানা করেছিল। কিন্তু এখন সেই বাড়ির জমি নেওয়ার জন্যই মা বাবাকে নিজের কাছে ডেকে নিয়েছে। হ্যাঁ, আমি এখন সব বুঝতে পারছি। তখনও কিছু চাই না বলে মা বাবার মন জয় করে নিয়েছে আর সমাজে ভালো হওয়ার নাটক করেছে। কিন্তু আসলে তো সব নিতে চায় ও। ও জানে যে আমাদের দেওয়া ক্ষেতের জমির চেয়ে এই বাড়ির জমির মূল্য অনেক বেশি, তাইও তখন থেকেই এই ষড়যন্ত্র করছে। কিন্তু এখন আমরা কি করতে পারি? এখন তো দেরি হয়ে গেছে। প্রিয়া যা চাইছিল সেটাই হচ্ছে। এভাবে কিভাবে কিছু করব না? কিছু তো করতেই হবে। প্রয়োজনে আমাকে মা বাবার বাড়ি গিয়ে দখল জমাতে হলে আমি তাই করব, কিন্তু প্রিয়াকে আমি ওই বাড়ি নিতে দেব না। যা হবে দেখা যাবে। পার্বতীকে এত রাগে দেখে বিমল তাকে আর কিছু বলল না এবং চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইল। পার্বতী তার মা বাবার বাড়ির জমি নেওয়ার জন্য জেদ ধরে বসল। তার মনের লোভ এখন তার মাথায় চড়ে বসেছিল, কিন্তু তার ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। পরের দিন সকালে যখন জয় বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই তার সাথে একটি দুর্ঘটনা ঘটে। জয় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। এটা দেখে পার্বতী ঘাবড়ে গিয়ে দৌড়ে তার কাছে যায় এবং কিছুক্ষণের মধ্যে বিমলও চলে আসে। একটু পরেই বিমল আর পার্বতী জয়কে তাড়াতাড়ি গ্রামের হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তারকে দেখায়। ডাক্তার জয়কে ভালোভাবে পরীক্ষা করে বললেন, দেখুন, আপনাদের ছেলের কোনো সামান্য রোগ হয়নি। ও এমনি এমনি অজ্ঞান হয়ে পড়েনি। ওর বাম দিকের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। আর যদি ওর চিকিৎসা যত দ্রুত সম্ভব করা না হয়, তবে ওর অবস্থা আরও খারাপ হতে পারে। আপনাদের ওকে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে যেতে হবে। সেখানেই ওর চিকিৎসা হবে, আর এর জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে একে শহরের হাসপাতালে নিয়ে যান। ডাক্তারের মুখে এসব শুনে পার্বতী আর বিমল ভেতর থেকে ভেঙে পড়ে। তারা দুঃখী হয়ে একে অপরকে বলে, উগো, যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করতে হবে। দেখছো তো আমাদের জয়ের কি হয়ে গেল। এখন আমাদের যে কোনো ভাবে হোক শহরের হাসপাতালে ওর চিকিৎসা করাতে হবে। ওর চিকিৎসা সম্ভব যদি আমাদের কাছে টাকা থাকে। হ্যাঁ হ্যাঁ পার্বতী, আমি জানি এবং আমি এটা নিয়েই ভাবছি। এখন আমাদের কাছে একটা রাস্তাই খোলা আছে। আমাদের সমস্ত জমি বিক্রি করতে হবে। যা কিছু তুমি তোমার মা বাবার কাছ থেকে পেয়েছো আর যা আমার আছে, সব বিক্রি করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমরা সব কিছু বিক্রি করে দুদিন পর শহরের উদ্দেশ্যে বের হব। যা করার হয় করো। আমি এখন আর এসব জায়গা জমির পরোয়া করি না। যার জন্য এসব জুড়ে রাখছিলাম তার কাজেই যদি না আসে, তাহলে এসব জায়গা জমি দিয়ে কি করব? তাড়াতাড়ি সব বিক্রি করে দাও। ব্যাস, শুধু জয়ের চিকিৎসাটা যেন হয়ে যায়। দুজনে যখন এসব কথা বলছিল, তখনই প্রিয়া আর আকাশও জয়ের এই খবর পায় এবং তারাও ঘাবড়ে গিয়ে সেখানে পৌঁছায়। দিদি, জিজু, জয়ের হঠাৎ কি হলো এভাবে? ও অজ্ঞান কেন হয়ে গেল? এমন বিপদের সময়ে প্রিয়া আর আকাশকে পাশে দেখে পার্বতী আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে তাদের সবকিছু জানায়।
এ কথা শুনে প্রিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে, দিদি, তোমরা একদম চিন্তা করবে না। তোমরা তাড়াতাড়ি শহরে গিয়ে জয়ের চিকিৎসা করাও। আমরাও তোমাদের সাথে আছি। আমরাও তোমাদের সাহায্য করব। টাকা যদি কম পড়ে তবে বলবে দিদি, আমরা আমাদের সব কিছু দিয়ে দেব। প্রিয়ার মুখে এসব শুনে পার্বতী আর বিমল খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং দুজনের চোখেই জল চলে আসে। না প্রিয়া, আমরা সব সামলে নেব। তোমরাই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছ, সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা আগেই তোমাদের অংশের অনেক কিছু নিয়েছি, আর নয়। আরে আপনি এই সময় এসব কি কথা বলছেন? এই সময়টা ওসব কথা তোলার নয়। আমরাও আপনাদের সাহায্য করব। জয় তো আমাদেরও ছেলের মতো। আকাশ আর প্রিয়ার কথা শুনে পার্বতী নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় এবং সে তাদের সাথে অন্যায় করে আবারও তাদের কাছে সাহায্য নিয়ে লজ্জিত হতে চাইল না। ধন্যবাদ প্রিয়া, ধন্যবাদ আকাশবাবু। আপনাদের আমাদের সাথে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা মা বাবার খেয়াল রাখুন। আপনারা যদি আমাদের সাথে যান তবে ওনারাও চিন্তায় পড়ে যাবেন। ওনারাও যেভাবে হোক আমাদেরকে সাহায্য করার জন্য আসতে চাইবেন। আমরা সব সামলে নেব। আমরা জলদি শহর থেকে জয়ের চিকিৎসা করিয়ে ফিরে আসব। প্রিয়া আর আকাশ তাদের এই অবস্থা দেখে খুব দুঃখ পায় এবং তাদের মনে পার্বতী আর বিমলের জন্য কোনো খারাপ ভাব থাকে না। তারপর তারা জয়কে দেখার জন্য ভেতরে যায়। দিন দুয়েক পর পার্বতী আর বিমল তাদের বাড়িটি ছাড়া বাকি সব জায়গা জমি বিক্রি করে জয়কে শহরের হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়। কিছুদিন পর যখন পার্বতী আর বিমল জয়ের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরে, তখন প্রিয়া, আকাশ, সুরেশ আর মালতী সবাই ওনাদের বাড়িতে আসে। মা পার্বতী, এখন আমাদের জয়ের শরীর কেমন আছে? এখন ভালো আছে বাবা। ওর চিকিৎসা ভালোভাবে হয়ে গেছে। শুধু ডাক্তার ওকে কিছুদিন আরামে থাকতে বলেছেন। ওকে আরাম করতে দে পার্বতী, ওর ভালোভাবে খেয়াল রাখিস। উপরওয়ালার কৃপায় সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ মা, উপরওয়ালার কৃপায় আর জয় ঠিক আছে। আমাদের পাপের ফল এই বেচারাকে ভুগতে হলো। আমরা যা আপনার সাথে জায়গা জমির জন্য ব্যবহার করেছি, যা আমরা প্রিয়া আর আকাশের সাথে করেছি, তা অনেক বড় পাপ ছিল। এটা আমরা তখনই বুঝতে পেরেছি। হ্যাঁ মা, এটা আমাদেরই কর্মের ফল ছিল। আমরা নিজেদের লোকদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তাই আমাদের পাপের শাস্তি আমার সবচেয়ে কলিজার টুকরো ছেলেকে ভোগ করতে হলো। এসব কথা এখন ভুলে যাও দিদি। পুরনো কথা ভুলে সামনের ভালো দিনের কথা ভাবো। হ্যাঁ পার্বতী, বিমল বাবা, এখন এসব ভুলে যাও। যা হওয়ার তাই হয়েছে। তোমরা নিজের ভুল বুঝতে পেরেছ, ওটাই বড় কথা। আর এমনিতেও সন্তানদের থেকে তো ভুল হয়েই থাকে, আর ভুল থেকেই মানুষ শেখে। হ্যাঁ মা, তোর বাবা একদম ঠিক কথা বলছেন। আর আমরা ভাবছি, তোরা তো জয়ের চিকিৎসার জন্য আমাদের কাছ থেকে কোনো সাহায্য নিলি না। তোদের সব জায়গা জমি বিক্রি করে দিয়েছিস। এজন্যেই আমরা আমাদের ঘরের জমিকে দুই মেয়ের মধ্যে সমান সমান ভাগ করে দিতে চাই। না না মা, আমাদের আর কিছু চাই না। আমরা আগেও তোমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি, আর এমনিতেও আমরা আমাদের লোভ করার শাস্তি পেয়েছি। হ্যাঁ মা, বাবা, এখন আমাদের আর কিছুই চাই না। না বাবা, তোমাদের নিতেই হবে। এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের ছেলে জয়ের ভবিষ্যতের জন্য। হ্যাঁ দিদি, হ্যাঁ জিজু, মানা করবেন না, নিয়ে নিন। হ্যাঁ, এসব জয়ের ভবিষ্যতে কাজে আসবে, নিয়ে নিন। সবার এত জোড়াজুড়িতে পার্বতী আর বিমল রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মা বাবাকে আমার বাড়িতেও থাকতে আসতে হবে, আর আমাকেও ওদের সেবা করতে হবে। এই সব কথাবার্তার পর সবার মনের সমস্ত মান অভিমান ও তিক্ততা শেষ হয়ে যায় এবং দুই বোনের মধ্যে আগের মতোই মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়, আর সবাই হাসি খুশিতে আজকের দিনটি কাটায়।